আবারও ফিরে এলাম আপনার মত অনুষ্ঠানের আজকের আয়োজনে। কথা হচ্ছে গুমের নেপথ্যে কি ছিল সেটাই জানবার চেষ্টা করছি। যদিও অনেকটাই আপনারাও হয়তো জেনেছেন, কিন্তু তারপরও যেহেতু এই গুম সংক্রান্ত তদন্ত কমিশনের একজন সদস্যকে আমরা আজকে পেয়েছি, তার কাছ থেকে অনেক বেশি লোমহর্ষক তথ্যই আমরা পাচ্ছি। ফিরবো আবারও আলোচনায়। আশরাফ কায়সার, আপনাকে যে প্রশ্নটা আগেরবার করেছিলাম, যে আপনি তো বললেন হাস্যরসে মেতে উঠবার পেছনে পার্লামেন্ট মেম্বাররা যেমন ছিলেন, সাংবাদিক, যেহেতু আমরা গণমাধ্যম কর্মী, সেই জায়গাটা এইটা জানবার আগ্রহটা আমি আটকে রাখতে পারছি না। তাদের ব্যাপারে আসলে কেমন সিদ্ধান্ত আপনি দেখতে চান? দেখুন, এরকম একটি গুরুতর অপরাধ যেই সমাজে যেই সময়ে সংঘটিত হয়, সেখানে আপনি যারা এর পক্ষে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে ছিল, তাদের প্রত্যেকেই আপনি দোষী সাব্যস্ত করতে পারেন, অভিযুক্ত করতে পারেন, আইনের আওতায় আনতে পারেন, শাস্তি দিতে পারেন। গত ফ্যাসিজমের সঙ্গী কিন্তু ছিল সফট ন্যারেটররা, শিল্পী, সাহিত্যিক, লেখক, বুদ্ধিজীবী, সাংবাদিক। তারা অতএব তারা কিন্তু 15 বছরে গুম খুন নিয়ে কোনো প্রতিবাদ করেননি, টু শব্দ করেননি, কোনো প্রতিবাদে অংশ নেননি। এমনকি যারা আমরা তখন এগুলো নিয়ে কথা বলছিলাম, আমরা একটা কমিটিও গঠন করেছিলাম 12 সালে, তখন আমাদেরকে নিয়ে তারা টিটকিরি করতেন যে এই জন্য যে আমরা নাকি সরকারটিকে পছন্দ করছি না, আমরা ভিন্ন রাজনীতির মানুষ, আমরা নাকি জঙ্গি, এই জন্যই আমরা জঙ্গিদের পক্ষ অবলম্বন করি। কেননা সরকার তার ভিন্ন মতের মানুষকে জঙ্গি বলে আখ্যায়িত করত। রাজাকার, আলবদর, আল শামস, অথবা আপনি নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরির, অথবা আপনি জামাত, আরেকটু ভালো হলে আপনি বিএনপি। মানে আওয়ামী লীগ সরকার যারাই তার সমালোচনা করত তাকে একটি খারাপ নামে ডাকত। এখন এই যে গণমাধ্যমে যে লোকগুলো ছিল, যাদেরকে আপনি গণভবনে প্রেস কনফারেন্সে দেখেছেন, যারা অপসাংবাদিকতা করেছেন, বিনিময়ে তারা তাদের বিষয় আশয় বুঝে নিয়েছেন, সম্পত্তি বুঝে নিয়েছেন, পদ পদবি বুঝে নিয়েছেন, প্রধানমন্ত্রীর সাথে ঘুরতে বেড়াতেন, তারপরে এসে প্রেস কনফারেন্সে বসতেন এবং পৃথিবীর নিকৃষ্টতম ব্যবহার, শারীরিক আচরণ করতেন এবং প্রশ্নটি করতেন, অথবা প্রশ্ন করতেন না, বলতেন প্রশ্ন নয়, প্রশংসা করতে এসেছি। একজন সাংবাদিকের কাজ প্রশ্ন করা, উনি প্রশংসা করতে যাবেন কেন? কাজে আপনার যে প্রশ্ন যে এদের কি হবে, আমি মনে করি যারা হুকুম দিয়েছেন, যারা নির্দেশনা দিয়েছেন, সেই শেখ হাসিনা, তার যে আপনার উপদেষ্টা ছিলেন তারেক সিদ্দিকী, তারপরে জিয়াউল হাসান, তারপরে আপনি বেনজির, হারুন অথবা মনিরুলের মতো পুলিশ অফিসার, যারা এই গুম খুনের, এবং নূর ভাই যেমনটি বলছিলেন যে তারা খুঁজে পেয়েছেন র্যাবে সবচেয়ে বেশি টর্চার সেল ছিল। অতএব র্যাবের অফিসারদেরকে, সাবেক অফিসার, বর্তমান অফিসার, কমান্ডিং অফিসার, সবাইকে ডাকতে হবে, ডিজিএফআইয়ের প্রধানদেরকে ডাকতে হবে। তখন আপনি এদেরকেও ডাকবেন, এই যে যারা সফট ন্যারেটর ছিলেন, এই যে যারা অট্টহাসি দিয়েছিলেন পার্লামেন্টে, যেই মন্ত্রীরা আপনার টেলিভিশন স্ক্রিনে এসে বলেছিলেন যে জাতিসংঘ যে তালিকা দিয়েছে এটি ভুয়া, এবং তার সমর্থনে কিছু সাংবাদিক আপনারা এরকম টকশোতে এসে বলতেন যে গুম খুন বলে কিছু হয়নি, এবং এগুলো সমস্ত সরকারের বিরুদ্ধে বিষোদ্গার। অতএব তারা জেনে বুঝে, তারা জানতেন, তারা এরকম একটি ক্লোজ সার্কিটের পার্ট ছিলেন, যেখানে কাকে গুম করা হবে, কাকে কিভাবে সিলিংয়ের সাথে ঝুলিয়ে শাস্তি দেওয়া হবে, এই সাংবাদিকরা, এই শিল্পী সাহিত্যিকরাও জানতেন। কাজেই তাদেরকে আপনি দিনের আলোতে আনবেন, তাদেরকে তদন্ত করবেন, অভিযুক্ত করবেন, শাস্তি দিবেন। এটি হচ্ছে জনগণের চাওয়া। শুধুমাত্র বাহিনীগুলো আমরা তো জানি, তারা, আমার ধারণা এই তদন্ত কমিশনের কাছে তারা বলতে বাধ্য কেন তারা এই কাজ করেছিলেন। কিন্তু যাদেরকে আপনি যে প্রশ্ন করেছেন, সাংবাদিকতার লোক অথবা মানে সিভিল সোসাইটির লোক, তাদেরকে আপনি ডাকবেন যে যখন দেশে গুম খুন হচ্ছিল তখন আপনি কোথায় ছিলেন, আপনার কি ভূমিকা ছিল। দেখুন, আমি একটা কথা বলি, শেখ হাসিনা 15 দিনের আন্দোলনে পালিয়ে গেছেন, ব্যাপারটি এরকম না। 15 দিনের পেছনে 15 বছরের আন্দোলন আছে, এবং 15 বছরের আন্দোলনে 2-2.5 হাজার মানুষের নিখোঁজ হয়ে যাওয়া আছে, গুম হয়ে যাওয়া আছে, খুন হয়ে যাওয়া আছে, আপনার নিপীড়ন আছে, অত্যাচার আছে, ইলেকট্রিক শক আছে। আমি মনে করি যে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের মতো আমাদের এই যে আয়নাঘরের যারা অভিযুক্ত, যারা ভিকটিম, গুম খুনেরও ফাউন্ডেশন হওয়া দরকার। আপনি এই পরিবারগুলোকে দেখভাল কে করবে? তাদের অর্থনৈতিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য, এটি কে দেখবে? কাজেই রাষ্ট্রের দায়িত্ব রয়েছে। দেখুন, এই 15 বছরের অত্যাচার ছাড়া শেখ হাসিনার ফ্যাসিজমকে কিন্তু আপনি পৃথিবীর বুকে বলতে পারবেন না। তার কাছে মনে হবে 15 দিন ছাত্ররা আন্দোলন করলো, কোটা বিরোধী আন্দোলন হয়ে গেল। কিন্তু কি করে ফ্যাসিজম আমাদের জীবনে গেড়ে বসেছিল, এটি একটি মানসিক ব্যাপার, এটি একটি শাসনতান্ত্রিক ব্যাপার। এটি শুধুমাত্র মানে কয়েকটি খারাপ ভোট হলো তা না, কিন্তু
এটি একটি ভয়ঙ্কর চক্রান্ত বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের বিরুদ্ধে। যেই লোকগুলো অট্টহাসি দিয়েছিল, যেই লোকগুলো গণভবনে তার সাথে দুই পাশে দাঁড়িয়ে ছবি তুলেছিল ঠিক 5ই আগস্টের 7 দিন আগেও, আপনি তাদের প্রত্যেককে নাম ধরে এনে এই কমিশনে আমার মনে হয় তাদেরকে তলব করা উচিত, হাজির করা উচিত। তারা তাদের কোন ভূমিকায় ছিল তখন। দেখুন, অনেকেই তাদের পুরনো পোস্ট মুছে ফেলছেন, আপনার পুরনো ফুটেজ মুছে ফেলছেন, কারণ এটি দিয়ে তারা পার পেতে যাচ্ছেন। কিন্তু আমি যেটি দেখি নাই সেটি হচ্ছে অনুশোচনা। আমি আওয়ামী লীগের কোনো লোককে ক্ষমা চাইতে শুনিনি, কোনো লোককে অনুশোচনা হতে দেখিনি, এবং এই সফট ন্যারেটরদেরকে অনুশোচনা পেতে দেখিনি। বরং তারা বলছেন এটি ছিল ষড়যন্ত্র, হাসিনাকে ষড়যন্ত্র করে পালিয়ে দেওয়া হয়, ঝেঁটিয়ে বিদায় করে দেওয়া হয়েছে। ব্যাপারটি তা না, তাদেরকে স্বীকার করতে হবে। তাদের দরকার হলে পুনর্বাসন কেন্দ্রে নিতে হবে, যেরকম ড্রাগ পুনর্বাসন কেন্দ্র আছে সেরকম ফ্যাসিজম পুনর্বাসন কেন্দ্রও হতে পারে, সেটিও হতে হবে। একদম তাই। এবং আপনি যেটা বলছিলেন যে তাদের মধ্যে অনুশোচনা দেখেননি, কিন্তু তাদেরকে সেই অনুতপ্তের জায়গাটায় দাঁড় করাবার জন্য নিঃসন্দেহে এই গুম সংক্রান্ত তদন্ত কমিশন বিবেচনায় তো রাখবেন তাদেরকেও। এবং নূর খান, আপনার কাছে একটু আসতে চাই, যেটা আশরাফ কায়সার চমৎকার করে বললেন যে 15 দিনের পেছনে 15 বছর রয়েছে, এবং আপনার কথা থেকেও কিছুটা তার মধ্যে একদম কিছুটা না, পুরোটাই মিল পাওয়া গেল। কারণ দেয়ালের মধ্যে যখন তারা লিখেছেন বিজয় সুনিশ্চিত, যারা কিনা জানি না দিন কখন শুরু হয়েছে, রাত কখন শেষ হয়েছে, সেই জায়গায় তারা তো ওই আশাটা নিয়েই বেঁচেছিলেন। কতটা মিলাতে পারেন আপনি এই 15 দিনের পেছনে 15 বছর? দেখেন, এটা তো খুব পরিষ্কার যে 15 দিনের যে ঘটনা, এটি আকস্মিক কোনো ঘটনা ছিল না। তার আগে 15টি বছর মানুষ মৃত্যুর কাফেলায় শরিক ছিল। এমন কোনো মাস নেই, এমন কোনো সপ্তাহ নেই যেখানে নির্যাতনে, ক্রসফায়ারের নামে, অথবা একটি মানুষকে উঠিয়ে নিয়ে তার ডেড বডি ফেলে দেওয়া, এটি প্রতিদিনের ঘটনা ছিল। এবং এই ঘটনাগুলি কেন ঘটেছিল? এই ঘটনাগুলি ঘটেছিল কারণ হচ্ছে তখন যখনই বিরোধী দল বা বিরোধী মত কোনো বিষয়ে প্রতিবাদ করতে চাইতো, সংগঠিত হতে চাইতো, তখনই একটা ভয়ার্থ পরিবেশ তৈরি করার জন্য এই কাজগুলি করেছে, ক্ষমতায় টিকে থাকার জন্য স্বৈরাচারের। এবং দেখেন, ক্ষমতায় টিকে থাকার জন্য কি করলো? শুধু যে গুম খুন করেছে তা না, প্রত্যেকটা রাষ্ট্রীয় যে সংস্থা আছে, বাহিনী আছে, যে সমস্ত অফিস আদালত আছে, আদালত সহ সব জায়গা ধ্বংস করা হয়েছে। কোথাও মরাল বলে কোনো জিনিস রাখা হয় না, মরালিটি কমপ্লিটলি ধ্বংস করে দেওয়া হয়েছে, যাতে তার বিরুদ্ধে কোনোভাবে কেউ কাজ না করতে পারে। আপনি দেখেন, পুলিশের ভিতর ভালো কাজের জন্য প্রশংসার ব্যবস্থা ছিল, পদকের ব্যবস্থা ছিল। আপনি যদি গত 15 বছরের পুলিশ বার্ষিক যে প্রতিবেদন দেয়, ওদের একটা বই বেরোয়, ওখানে কারা পদক পেয়েছে, কি কারণে পেয়েছে, আপনি একটু বিশ্লেষণ করেন, দেখবেন যে গুমের জন্য ওরা লিখেছে একরকম, কিন্তু বোঝা যাবে যে গুমের জন্য। আপনি দেখবেন খুনের জন্য, ক্রসফায়ারের জন্য, ক্রসফায়ারকে তারা জায়েজ করেছে। তারা তাদের ভাষায় ক্রসফায়ার মানে হচ্ছে দুই পক্ষের গোলাগুলিতে মারা গেছে। আসলে তো দুই পক্ষের গোলাগুলি হয় না, একেবারে শ্যুট করা হয় একটা মানুষকে হত্যা করার জন্য, এবং সেই জন্য পদক দেওয়া হয়। এইটা ছিল গত 15 বছরের বাংলাদেশ পুলিশের পদক দেওয়ার ইতিহাস। ওই প্রত্যেকটা পিপিএম এই যেগুলো দেখতাম, এগুলো সব প্রায় সব এই যত ব্যাজ আপনি দেখতেন, প্রায় সব বুকে অনেস্টলি বলছি, যদি আপনারা বিশ্লেষণ করেন, প্রত্যেকের বিরুদ্ধে আমরা এখন তো দেখছি অভিযোগ কিভাবে আসতেছে। আমরা তো বুঝতেছি ভবিষ্যতে কাকে কাকে আমাদের কথা বলতে হবে, কাকে কাকে অভিযুক্ত করার সুযোগ মানে অবস্থা আছে। এইটা একটা জিনিস। আর একটা হচ্ছে, দেখেন, এই জিনিসটাকে যদি আপনি ঠিক করতে চান, তাহলে সবচেয়ে জরুরি হচ্ছে যে এই যে গোপন সেল, এগুলোকে মিউজিয়াম বানায় ফেলেন। মানুষ প্রতিনিয়ত এটা দেখা দরকার, এবং আরও দরকার যারা এটা নকশা করেছেন, বাস্তবায়ন করেছেন, নির্দেশনা দিয়েছেন, তাদেরকে 40 দিনের জন্য ওখানে বেড়াতে পাঠান, বেশি না 40 দিন। তাহলে কি সেই অনুতপ্তের জায়গাটা বা অনুশোচনা সেটা কি আসবে কিনা? চুপচাপ থেকে, অনেকেই তো বলেছেন যে তারা তাহাজ্জুদের নামাজ পড়েন, মোরাকাবায় বসেন, তো ওইটা হচ্ছে খুব সুন্দর জায়গা, যে কোনো আওয়াজ নাই, আলো নাই, বাতাস নাই, ওখানে বসে মৃত্যুর ইয়েটাও অনুভব করে আসেন। তাতে যদি আমরা ভবিষ্যতে সংশোধনের সুযোগগুলি নিজের ভিতর তৈরি করতে পারেন। আমি খুব সিরিয়াসলি কথাটা বলছি, হাসার কোনো কারণ নাই। আপনি ভাবেন তো, একটা মানুষকে, আবারও বলি, 3.5 ফিট 4.5 ফিট জায়গায়, মানে আনুমানিক জায়গায় রাখছেন, তার এক কোনায় প্রস্রাব পায়খানার ব্যবস্থা রেখে
এবং দুর্গন্ধ আছে, মানে একেবারে আলো বাতাসবিহীন একটা জায়গায়, বাতাস সামান্য যায় এরকম একটি জায়গা, যেখানে মশা আছে, মাকড় আছে, অন্যান্য বিষয় আছে, এবং খাবার খুবই সীমিত। এরকম একটি জায়গায় আপনি আপনাকে পছন্দ করে না বা আপনাকে সমালোচনা করে অথবা কিছুই করে না, আপনি তাকে সন্দেহের বশবর্তী তার কারণে তাকে এনে ওখানে আটকায় রাখলেন। একটি ছোট্ট ফুটা আছে, ওইটা দিয়ে মাঝে মাঝে দেখেন আর নিচ দিয়ে খাবার দেন। আপনি নিজেকে ওখানে কল্পনা করেন তো দেখি কতক্ষণ আপনি কল্পনা করে টিকে থাকতে পারবেন। আপনার পয়সায় এই জিনিসটা তৈরি হয়েছে। ভাবেন তো, যেই বাচ্চাটির বাবা আর কখনো ফিরে আসবে না, ওই ওয়ালে আচরে আচরে তার মনের কথা লিখে গেছে। আপনি ভাবেন তো, এমন একটা দেশের নাগরিক আমরা, যে দেশের প্রধানমন্ত্রী, সামরিক উপদেষ্টা এবং ঊর্ধ্বতন সামরিক বেসামরিক ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃত্বের একটা অংশ, সাংবাদিকদের একটা অংশ, বুদ্ধিজীবীদের একটা অংশ এই সমস্ত প্রক্রিয়ার সাথে যুক্ত ছিলেন। একবার ভাবেন তো, আমরা কয়টি মানুষ সেদিন প্রতিবাদ করতে দেখেছি? অধিকাংশ নীরব ছিলেন। এখন অনেকে সরব হচ্ছেন বা বিগত দিনেও অনেকে বলার চেষ্টা করেছেন, কিন্তু প্রকৃতপক্ষে আমরা কি একযোগে প্রতিবাদ জানাতে পেরেছিলাম? সেই সুযোগ, একটা হচ্ছে সুযোগ ছিল না, আর একটা হচ্ছে সমাজের শক্ত অবস্থানে যারা ছিল তাদের কিন্তু সুযোগ ছিল। যদি আমি বলি, গুম নিয়ে আপনি মারা গেছেন ভদ্রলোক, আমি নাম না বলি, এরকম বুদ্ধিজীবী যারা এখন নেই বা এখনও যারা আছে বয়োবৃদ্ধ, কে গুম নিয়ে কথা বলেছেন, কে ক্রস ফায়ার নিয়ে কথা বলেছেন, বাইর করেন। এখন অনেকেই কথা বলছেন, কিন্তু যখন বলার ছিল তখন বলেন নাই, বরং এটিকে ষড়যন্ত্রের অংশ মনে করতেন, আমাদেরকে ছিছি করতেন, বলতেন এরা ষড়যন্ত্রকারী, পাকিস্তানের এজেন্ট। সেটা কি শুধুমাত্র অনুমান নির্ভরতাই তারা থেকেই? প্রশ্নই আসে না, কারণ আপনি যদি তাদের ব্যাংক ব্যালেন্স খোঁজেন, তাদের প্রপার্টি খোঁজেন, কিভাবে জমি বরাদ্দ নিয়েছে, ইতিমধ্যে অনেকে বিক্রি করে দিয়েছে, হস্তান্তর করে দিয়েছে, এসব চলতেছে। বাংলাদেশে আরেকটা দুর্ভাগ্য আছে, আমি দীর্ঘদিন ধরে এই কথাটা বলি, বাংলাদেশ 3টা পথে আটকে গেছে। 3টা পথে, প্লট, পদক আর হচ্ছে পদবি। কেউ প্লট নিয়েছেন, কেউ পদক নিয়েছেন, কেউ পদবি নিয়েছেন, অর্থাৎ ভিসি হয়েছে। সুবিধাবাদের জালে তারা এক ধরনের নীরবতা। আমরা নিজেরাই ওই জালে নিজেরাই ঢুকেছি নিজেদের ফায়দা হাসিল করার জন্য। আপনি ভাবতে পারবেন না যে আমরা গত 15টি বছর নিজেদেরকে কোথায় নিয়ে গেছি। আমি তো সময় পেলে আরো বিস্তারিত সারাদিন আলোচনা আরো সময় দিতে পারবো, কারণ আপনাকে শুনতেই চাচ্ছি এবং পার্শ্ববর্তী দেশ কিভাবে এই ব্যাপারে সহযোগিতা করেছে সেটাও জানতে চাচ্ছি। বিরতি নিয়ে ফিরছি। সম্মানিত দর্শক, আপনার মত আয়োজনে আরো একটি বিরতি নিচ্ছি, থাকবেন আমাদের সাথে। সম্মানিত দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনার মত অনুষ্ঠানে, এবং আজকের পুরোটা সময় জুড়ে আমি ফেরদৌস আহমেদ থাকবো আপনাদের সাথে। আজকের শিরোনাম হচ্ছে গুমের নেপথ্যে। শিরোনামটা শুনেই নিঃসন্দেহে আপনারা বুঝতে পারছেন যে সাম্প্রতিক সময়ে গুম সংক্রান্ত তদন্ত কমিশন যে রিপোর্ট প্রকাশ করেছে তার উপরেই আমরা আলোচনাটা করতে চাই, অর্থাৎ যতটুকু আমরা জানতে পেরেছি এবং সেখান থেকে কি বের হয়ে আসলো, কারণ তদন্ত কমিশনের একজন সদস্য রয়েছেন আজকে আমাদের মাঝে। তাদের সাথে আলাপ করিয়ে দিয়ে আরও কে রয়েছেন সেটাও বলতে চাই। আমাদের মাঝে আজ উপস্থিত হয়েছেন নূর খান, মানবাধিকার কর্মী ও সদস্য, গুম সংক্রান্ত তদন্ত কমিশন, এবং মাঝে রয়েছেন আশরাফ কায়সার, জ্যেষ্ঠ সাংবাদিক। আমি আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। নূর খান, আপনাকে দিয়ে নিঃসন্দেহে এই আলোচনাটা শুরু করতেই চাই, কারণ আপনারা সেই যে তদন্ত, যতটুকু রিপোর্ট আমরা প্রকাশ হতে দেখেছি বা আমরা গণমাধ্যমে জেনেছি, কিন্তু যদি প্রশ্নটা এভাবে করি যে যাচাই বাছাই করতে গিয়ে কতটা ভয়ঙ্কর তথ্য পেলেন? দেখেন, যে সমস্ত তথ্য আমরা পেয়েছি পুরাটাই লোমহর্ষক, ভয়ঙ্কর, বর্বর, যা বলেন, যে শব্দ দিয়ে আপনি এটাকে চিত্রায়িত করতে চান কিনা সব কিছুই এটার ক্ষেত্রে প্রযোজ্য। যেমন ধরুন, এভাবে যদি আমরা শুরু করি যে একটি মানুষ 4 ফিট বাই 3.5 ফিট একটা কক্ষ বা একটা গুহার মধ্যে আছে, যার একটা অংশে প্রস্রাব পায়খানা করার জন্য একটা ব্যবস্থা আছে, এবং সেখানে দিন কি রাত, রাত কি দিন, কোনো কিছু বোঝার উপায় নাই, একেবারে নিকষ কালো। আমরা যখন ওখানে ওই জায়গায় যাই, ওটাকে চিহ্নিত করি, আমাদের ওখানে ভিতরে প্রবেশ করার পরে
1 ইঞ্চিও নড়াচড়ার কোনো সুযোগ ছিল না। টর্চ লাইট দিয়ে আমাদেরকে ওখানে প্রবেশ করতে হয়েছে। আলো যাবার কোনো সুযোগ ছিল না। বাতাস সীমিত আকারে যেত এবং সেখানে মানুষকে দিনের পর দিন, মাসের পর মাস আটকে রাখা হতো। এখন প্রশ্ন করতে পারেন যে আপনারা এটা কিভাবে বুঝলেন দিনের পর দিন বা মাসের পর মাস? যে সমস্ত ভুক্তভোগী আমাদের কাছে এসছে তারা যে বর্ণনা দিয়েছে সে বর্ণনা অনুযায়ী তারা কেউ 1 বছর, কেউ 1.5 বছর, কেউ 5 মাস, কেউ 2 বছর এরকম কথা বলেছেন ছিল। আর আমরা ওই সিক্রেট সেলগুলিতে যে জিনিসটা দেখেছি, ওয়ালে আঁচড়ের দাগ। গুহা মানবরা যেমন গুহার ভিতরে আঁচড় দিয়ে সংকেত লিখত, এখানে ঠিক সেরকম। একদিন তারা দিন রাতের পার্থক্য ছিল না, ফলে তারা ওই দিন রাতের পার্থক্যটা বুঝতো বা দিন গণনা করত, সেটা হচ্ছে সকালের খাবার দেখে। অর্থাৎ যখন রুটি বা খিচুড়ি দিত তখন তারা বুঝতো যে এটা একটা নতুন দিন, এবং তারপর তারা ওয়ালে একটা আঁচড় দিত। সেটা কখনো কখনো দিনে একবারই খাবার পেত এরকম? না, 3 বার, কিন্তু অন্যান্য খাবার। ওরা 2-1 দিন খাবার খাওয়ার পর বুঝেছে যে সকালবেলায় একমাত্র রুটি দেয়, কোনো দিন খিচুড়ি দেয়, আর অন্যান্য বেলায় সামান্য শুকনা ভাত এইটা ওইটা দেয়। ফলে ওইটা থেকে তারা দিন গণনা শুরু করে। এবং এইভাবে কেউ ওয়ালে 182টা দাগ পেয়েছি আমরা, কোথাও 230 বা 32 এরকম, আমার সংখ্যাটা একজাক্ট মনে নাই, পেয়েছি। কোথাও ডেট পাওয়া গেছে যে একটা তারিখ লিখে গেছে, কোথাও মোবাইল নাম্বার লিখেছে, কোথাও তার মনের কথা লিখেছে, যেমন আই লাভ মাই কান্ট্রি, আই লাভ মাই ফ্যামিলি, তারপরে বিজয় সুনিশ্চিত, জয় আমাদের, এরকম কিছু কথাবার্তা আমরা দেখেছি। খুবই অস্পষ্ট, ওর ভিতর থেকে বের করতে হয়েছে যে আসলে কি বুঝাইতে চেয়েছে। তারপর দেখেন ওইখানে খুবই কম বস্ত্র দেওয়া হতো। যখন একজনকে উঠিয়ে নেওয়া হতো তার গায়ের কাপড়গুলি খুলে ফেলা হতো, খুলে ফেলে পুরানা কিছু কাপড় ওদের কাছে থাকতো, মানে ওই যারা ধরে নিত তাদের কাছে থাকতো, অর্থাৎ র্যাব ব্যাটালিয়নের কাছে। ওরা ওই কাপড়গুলি পরতে দিত আর এদের পরনের কাপড়গুলি নিয়ে নিত। এটা 2টা কারণ থাকতে পারে। কোনো কারণে যদি তাকে মেরে ফেলা হয় বা সে যদি মারা যায়, তাহলে এই লাশটিকে যখন তারা দিবে কোনোভাবে যাতে পোশাক দেখে চিহ্নিত করা না যায়, এরকম একটি ধারণা আমাদের হচ্ছে। 1। 2 নম্বর হচ্ছে যদি কখনো তাদেরকে ছাড়তে হয় 2 বছর পর বা 1 বছর পর, তাহলে তার এই পুরানো যে কাপড় ওরা দিয়েছে সেটা খুলে রেখে সে যে কাপড় নিয়ে এসেছিল সেই কাপড় দিয়ে তাকে দেওয়া হয়, এবং পরের দিন হয়তো কোর্টে উপস্থাপন করে, মনে হবে যে সে গতকালই ধরা পড়েছে, যেটা র্যাব যেভাবে উপস্থাপন করতো সেটা। আরেকটা হচ্ছে ওখানে থাকার সময় তাদেরকে ইন্টারোগেশন করা হতো, এবং ইন্টারোগেশন করাকালীন সময়ে যে অ্যাপারেটাস ব্যবহার করা হতো তার কিছু আমরা উদ্ধার করতে পেরেছি, চিহ্নিত করতে পেরেছি। যেমন ধরেন ইলেকট্রিক চেয়ার, যেটা ঘুরতো, সুইচ দিলে একজনকে বসিয়ে দিলে ওইটা খুব স্পিডে ঘুরতে, এবং সেটা 2-3 মিনিট একটা মানুষ সহ্য করতে পারতো না, বমি টমি করে অস্থির হয়ে যেত। আবার ইলেকট্রিফিকেশনের ব্যবস্থাও ছিল, অর্থাৎ ওই চেয়ারে বসিয়ে ইলেকট্রিক শক দেওয়া যেত। তো একটা মানুষকে, তারপর তো ওই যে আঙ্গুলের নখটক উপড়িয়ে ফেলার জিনিসপত্র, তারপরে উপরে আপনার ইয়েতে উঠিয়ে নেওয়া হতো সিলিংয়ে, সেরকম ব্যবস্থার আলামত আমরা দেখেছি। অর্থাৎ নিচে আমরা দেখেছি প্ল্যাটফর্ম লোহার, তার উপর একটা মেশিন ছিল, এটা ধারণা করছি, এবং সেই মেশিনের সাথে ওইটা সংযোগ ছিল, উঠানো নামানোর যে প্ল্যাটফর্ম ঝুলিয়ে দেওয়া হতো। মানুষের বর্ণনায় এটা পেয়েছি, আর আমরা ওই সিমটমগুলো দেখে আসছি, আলামতগুলি দেখে আসছি। আলামতের কিছু জিনিস ডিস্ট্রয় করা হয়েছে, কিন্তু কিছু কিছু চিহ্ন রয়ে গেছে, সেই চিহ্ন দেখেছি আমরা। তারপরে আমরা যে জিনিসটা দেখেছি সেটা শুনেছি ওদের কাছ থেকে, সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে এই রাত দিন বোঝা যায় না, তারপরও চোখ বেঁধে রাখা হয়েছে দিনের পর দিন। চুল বড় হয়েছে, দাড়ি বড় হয়েছে, নখ বড় হয়েছে, কোনো পরিষ্কার পরিচ্ছন্ন করার কোনো ব্যবস্থাই ছিল না। কখনো তাদেরকে গোসল করার অনুমতি দিত, সেটাও অনেক দিন পর। আর ওখানে যে ব্যবস্থা ছিল সেটাতে গোসল করার সুযোগটা ছিল না। একটা কল ছিল, আর
মাত্র 4.5 ফিট জায়গার ভিতরে আপনার একটা প্যান বসানো, একটা কল বসানো, তারপর শোয়ার জায়গা তৈরি করা, এটা ভয়াবহ একটা যন্ত্রণা। এটি দেখেছি। আর যে বর্ণনা আমরা পেয়েছি, 2 ধরনের বর্ণনা, মানে 2 জায়গার থেকে আমরা পেয়েছি। অর্থাৎ যে সমস্ত ভুক্তভোগীরা এই ঘটনার প্রত্যক্ষ করে তারপরও যে কোনোভাবে স্কেপ করতে পেরেছে এরকম মানুষ, আর যারা ঘটনার সাথে যুক্ত, এই ধরনের ঘটনার সাথে কম বেশি যুক্ত, তাদেরও কারো কাছ থেকে কিছু বর্ণনা আমরা পেয়েছি। সেটাকে আরেকটা বিষয় একটু ছোট্ট করে জেনে নিতেই চাই। আপনি যে বলেন চোখ বেঁধে রাখা হতো, তাদেরকে যখন আদালতে হাজির করা হতো বা অ্যারেস্ট দেখানো হতো, সেটা কি তারা বলেছে, যারা কোনোভাবে স্কিপ করে যেতে পেরেছে, যে কখন তাদের চোখটা বেঁধে দেয়া হতো? সবই বলেছে। আমার মনে হয় বলতে দেন, সেটা ভালো হবে। মাঝখানে প্রশ্ন করলে আমি খেয়ে হারাই ফেলব। তো একটি জিনিস হচ্ছে, আমি যে কথাটি বলছিলাম সেটি হচ্ছে যে অনেকে প্রত্যক্ষদর্শী ছিলেন, অনেকে ঘটনায় অংশ নিয়েছেন, এমন মানুষরা কিছু কিছু কথা বলেছে। এর মধ্য দিয়ে আমরা যে জিনিসটা বের করতে পেরেছি সেটা হচ্ছে অনেককে ব্রিজের 2 পাশ ব্লক করে দিয়ে র্যাব কোনো একজন ভিকটিমকে নিয়ে গুলি করে মেরে পানিতে ফেলে দিয়েছে, ব্রিজ থেকে ফেলে দেওয়া হয়েছে। এরকম যেমন ঘটনার বর্ণনা পাচ্ছি, আবার এও পাচ্ছি যে সুন্দরবন থেকে ডাকাতদের হাত থেকে যে নৌকাটা উদ্ধার করা হয়েছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন একটা অভিযানে, যে সেই নৌকা ঢাকায় নিয়ে পোস্তাগোলায় রাখা হয়েছিল। পোস্তাগোলায় দেখবেন একটা ছোট্ট আর্মির একটা অবস্থান আছে ঘাটের কাছে, নদীর পাড়ে। ওইখানে ওই নৌকাটি রাখা হতো এবং ওইখানে মাঝরাত্রে, গভীর রাত্রে ওখানে মাইক্রোবাস বা অন্যান্য গাড়িতে করে বন্দীদেরকে নিয়ে যাওয়া হতো, চোখ হাত পাও বেঁধে, এবং তারপর তাদেরকে নৌকায় উঠানো হতো। নৌকায় উঠানোর পরে ইঞ্জেকশন পুশ করা হতো। ইঞ্জেকশন পুশ করলে নিস্তেজ হয়ে যেত, মানে প্রায় মৃত। তারপরে পলিথিন দিয়ে তার মৃত্যু নিশ্চিত করা হতো। তারপর পেট ফেরে সিমেন্টের বস্তা বেঁধে তাদেরকে পানিতে ফেলানো হতো। এরকম বর্ণনা আমরা একেবারে প্রত্যক্ষদর্শী, ভিকটিম বেঁচে আসছে এমন ব্যক্তি, এবং যারা এই ধরনের ঘটনা আর সাথে কম বেশি যুক্ত, তাদের বর্ণনায় আমরা এটা পেয়েছি। এবং এইটার মধ্য দিয়ে যে জিনিসটা খুব পরিষ্কার সেটা হচ্ছে যে এই যে বাহিনীগুলি এগুলি করত, তারা এটা ভয়াবহ রূপে করত এবং কোনো ধরনের মায়া মমতা বা আইনের প্রতি কোনো বিষয় তাদের কাছে ছিল না। এবং এটা একদিন 2 দিন না, লাগাতারভাবে মাসের পর মাস, বছরের পর বছর, বলতে গেলে পুরা সময়কাল তারা এটা করেছে। অনেককে ট্রেনের আপনার টাঙ্গাইল, গাজীপুর টাঙ্গাইলের যে ট্রেন লাইন, এখানে অনেক মৃতদেহ ফেলানো হয়েছে ট্রেন লাইনের উপর, যাতে সেটা চিহ্নিত করা না যায়। অনেককে গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলা হয়েছে, চলন্ত বাস বা ট্রাকের নিচে ফেলা হয়েছে। এইভাবে এই যে ঘটনাগুলি, আপনি কালীগঞ্জ, ঝিনাইদহ কালীগঞ্জের একজন জামাতের নেতাকে কিন্তু এইভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি থেকে ফেলে দেওয়া হয় ট্রাকের সামনে এবং তার মৃত্যু হয়। তো এই 758 জনের অভিযোগ যাচাই বাছাই করেছেন, তাতেই যে পরিমাণ ভয়ঙ্কর চিত্র, যতটুকু আপনি এই সময় পর্যন্ত বর্ণনা করলেন, হয়তো আরও ভয়ঙ্কর চিত্র রয়েছে, আপনার কাছ থেকে নিশ্চয়ই শুনবো। আমি একটু আসতে চাই আশরাফ কায়সারকে, অনেকক্ষণ অপেক্ষমান রেখেছি। আপনি যতটা শুনলেন, স্বাধীন একটি দেশে একজন যদি অনেক বেশি অপরাধী হয়, তারও কিন্তু কোনো ধরনের, তার এক ধরনের আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকা, তার বাইরে গিয়ে এরকম গুমের ঘটনা এবং এই পরিমাণ অত্যাচার, আপনার কাছে চিত্রটা কেমন মনে হচ্ছে? দেখুন, আপনার সমাজে যদি একজন ঘৃণিত অপরাধীও হয়, যার অভিযোগ প্রমাণিত, উনি অপরাধী, তারপরেও তার আইনের আশ্রয় পাওয়ার অধিকার রয়েছে। বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের রাষ্ট্র তাকে সেই অধিকার দিয়েছে। তার হচ্ছে তাকে আপনি কোর্টে নেবেন, তার আইনজীবী থাকবে, বিচার আচার হবে, ফয়সালা হবে, ওনার শাস্তি হবে, সাজা মওকুফ হবে, এটি হচ্ছে আইনের কথা। কিন্তু এতক্ষণ নূর খান যে কথাগুলো বলছিলেন, তার সাথে আইনের কোনো সম্পর্ক নাই। তাকে আপনি মুখ চিনে চিনে আপনাকে দেশের প্রধানমন্ত্রী বা সরকার শত্রু মনে করত, এই জন্য তার বাহিনীগুলোকে লেলিয়ে দেওয়া হয়েছিল। আপনাকে খুঁজে এনে
আপনাকে আটকিয়ে ফেলা, আপনাকে নির্যাতন করা, আপনাকে গুম করে রাখা এবং আপনাকে হত্যা করা, এই পুরো এপিসোডটার সাথে আইনের এবং নাগরিক অধিকারের কোনো সম্পর্ক নাই। আজকে উনি যে কথাগুলো বলছেন, আমরা 5ই অগাস্টের পরে এই কথাগুলো শুনতে পাচ্ছি প্রকাশ্যে। গত 15 বছর আমরা কিন্তু এই কথাগুলোর কানাঘুষা জানতাম। সমাজে অনেক পরিচিত মানুষ গুম হয়েছিলেন, কেউ ফিরে এসেছেন, কেউ ফিরে এসে দু একটি শব্দ বলেছেন, কেউ ফিরে এসে বলেছেন কোনো কিছুই তিনি বলতে পারবেন না, কেননা বাহিনীগুলো আপনাকে এমনভাবে ভয়ভীতি দেখাতো যে আপনার জীবনে যা ঘটেছে, যারা ভাগ্যবান, যারা ফিরে আসতেন, তারা যেন আর কাউকে কিছু না বলেন। আর যারা দুর্ভাগ্যবান, যারা কোনোদিন আর ফিরে আসেনি, আপনি যদি ইলিয়াস আলীর কথা বলেন, চৌধুরী আলমের কথা বলেন, তাহলে আপনি দেখবেন যে তাদের পরিবার গত 15 বছর বা 16 বছর আসলে কী নিয়ে বেঁচেছিল, যে ইনি ফিরবেন। আর তারপরে আপনি জানেন যে একটি বাহিনী এই কাণ্ড ঘটায়, তারপরে আপনি অন্য বাহিনীর কাছে যাবেন, সে আবার বলবে ওইখানে যান, থানায় যান, পুলিশে যান, ডিবিতে যান, সিআইডিতে যান, র্যাবে যান। মানে একজন নাগরিককে আপনি বিভ্রান্ত করার যতগুলো ওয়ে আছে সেগুলো করেছেন। এবার নূর ভাই যেই সেলের কথা বলল, আপনি একবার ভেবে দেখুন, একজন মানুষ সোজা হয়ে শুলেও তার 6 ফিট জায়গা লাগে, সেখানে 3.5 ফিট, 2.5 ফিট, 4 ফিট, 2 ফিট, তার পাশে পয় নিষ্কাশনের জায়গা, সেখানে একজন মানুষের থাকা, তার অপরাধটা কি? তার অপরাধ হচ্ছে উনি এই সরকারের, গত সরকারের প্রিয়ভাজন ছিলেন না, তিনি গত সরকারের দাস ছিলেন না, আজ্ঞাবাহী ছিলেন না। তিনি হয়তো ভিন্ন রাজনীতি করেছেন, বিএনপি কিংবা জামাত। তিনি হয়তো গণমাধ্যমে স্বাধীনভাবে কথা বলতে চেয়েছেন, তিনি হয়তো লিখতে চেয়েছেন সরকারের ফ্যাসিজমের বিরুদ্ধে। এই অপরাধে তাকে এই শাস্তি দেওয়া হয়েছে। দেখুন, যেই সমস্ত মানুষকে হত্যা করা হয়েছে তার প্রত্যেকটি অপরাধের বিচার হওয়া দরকার, এবং আমরা এই কমিশনটি করেছি যাতে করে তদন্তটি খুব নিরপেক্ষভাবে হয় এবং এই ঘটনাগুলোর সাথে যারা যুক্ত ছিলেন, আপনি জানেন অত্যন্ত পাওয়ারফুল গোষ্ঠীগুলো এই ঘটনায় যুক্ত ছিল। ডিজিএফআই সেনাবাহিনীর তারা যুক্ত ছিল, র্যাব যুক্ত ছিল, পুলিশ যুক্ত ছিল, সিআইডি যুক্ত ছিল, তাই তো? তাদের গত 16 বছরে যারা এই দায়িত্বগুলোতে ছিলেন তাদের প্রত্যেককে আপনার তদন্তের আওতায় আনতে হবে, তাদের সাক্ষ্য নিতে হবে, তাদের মতামত বলতে হবে, তারা কার দ্বারা নির্দেশিত হয়েছিলেন, তাদের দ্বারা কারা নির্দেশিত হয়েছিল। আপনি জানেন যে অপরাধীরা খুব দ্রুত ভিকটিম হয়ে যায়। তিনি এখন বলবেন, দেখেন আমিও তো ভিকটিম ছিলাম, আমাকে এগুলো করতে হয়েছে, এগুলো বিশ্বাস করার কোনো সুযোগ নাই। এবং দেখবেন সিপাহীরা অফিসারের দোষ দিবে, অফিসাররা ঊর্ধ্বতন অফিসারের দোষ দিবে, ঊর্ধ্বতন কর্মকর্তা প্রধানমন্ত্রীর দোষ দিবেন, যেই প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন, কিন্তু বিচারটি তো হতে হবে। কাজে এই কমিশনটাকে আরও অধিকতর তদন্ত করতে হবে। এই যে আপনি কথাগুলো একটু আগে শুনছিলেন, আমার লোম দাঁড়িয়ে যাচ্ছিল, আমি ভাবতে পারছিলাম না বাংলাদেশ রাষ্ট্রে 16 বছর 15 বছরে এই ঘটনাগুলো ঘটেছে। আপনার আমার পরিচিত মানুষরাই কিন্তু গুম হয়েছিলেন, তাদেরকে হত্যা করা হয়েছে বিনা বিচারে, তাদেরকে দিনের পর দিন আটকে রাখা হয়েছে। আপনি জানেন ব্রিগেডিয়ার আজমিকে 8.5 বছর আটকে রাখা হয়েছে, ব্যারিস্টার আরমানকে 8 বছর আটকে রাখা হয়েছে, মাইকেল চাকমাকে 4 বছর আটকে রাখা হয়েছে। একজনও যদি জানতে চান তার জীবনের 8 বছরের মূল্য কত, এই বাহিনীগুলো তার জবাব দিতে পারবে? সেই পলাতক প্রধানমন্ত্রী তার জবাব দিতে পারবে? ওই রাজনৈতিক সরকার কিন্তু এদেরকে নিয়ে ঠাট্টা মশকরা করতেন, তাদের নিখোঁজ হয়ে যাওয়া নিয়ে পার্লামেন্টে হাস্যরস করেছেন। আপনি তার প্রেস কনফারেন্সে উনি মজার মজার তথ্য দিয়েছেন, সেটি রিলিজ করেছেন গণমাধ্যমের কোনো সম্পাদক, সাংবাদিকরা, তারা একত্রে বসে হাস্যরস করতেন। বাংলাদেশের লোক গুম হয়ে গেছে, খুন হয়ে যাচ্ছে, বিনা বিচারে লোককে হত্যা করা হচ্ছে। জাতিসংঘ যখন এসে এই কথাগুলো বলল, কোনো সাংবাদিক ওই গুম খুনের অভিযুক্ত ব্যক্তির বাসায় গেছেন, ভিকটিমের বাসায় গেছেন প্রমাণ করতে যে ওই ভিকটিম প্রেমের টানে বেরিয়ে গেছেন। র্যাব তাকে গ্রেফতার করেনি, সরকার করেনি, এবং উনি আমাদের তারকা সাংবাদিক হয়েছেন, ফ্যাসিজমের সঙ্গী হয়ে, গুম খুনের পক্ষ নিয়ে, হত্যাকারীদের সাইড নিয়ে তারকা সাংবাদিক হয়েছেন। এই ছিল বাংলাদেশের অবস্থা। এই কমিশনটি প্রাথমিক তদন্ত রিপোর্ট দিয়েছে, তাদেরকে আরও অধিকতর তদন্ত করতে হবে। এই কমিশনটি যেন বছরের পর বছর লেগে থাকে, অন্তত 3 থেকে 5 বছর, যাতে করে আপনি যাদের স্বজন হারিয়েছে তাদের জন্য চূড়ান্ত রিপোর্ট দেখতে পাই, আমরা যেন যারা অভিযুক্ত তাদেরকে দিনের আলোতে দেখতে পাই, তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। বাংলাদেশের আর কোনো বাহিনী এইরকম অর্গানাইজড ওয়েতে গুম খুন এবং হত্যায় যেন লিপ্ত না হয়, সেটি দেখতে পাই। শেষ কথা বলি, এখানে অভিযুক্ত সবচেয়ে বড় গোষ্ঠীটির নাম র্যাব।
দেখুন, র্যাবের বিলুপ্তি সময়ের দাবি। এরকম একটি খুনি বাহিনী, এবং র্যাবের ভিতরে সেনাবাহিনী রয়েছে, র্যাবের ভিতরে পুলিশ রয়েছে, এরকম একটি মিক্সড বাহিনী যে তার কৃতকর্মের জন্য তার বাহিনীর কাছে রিপোর্ট করে, কিন্তু আমাদের নাগরিকদের হত্যা করেছে, আমাদের মানুষকে হত্যা করেছে। তাদেরকে যত দ্রুত আপনি বিলুপ্ত করবেন, এই কমিশন কিন্তু ওই সুপারিশ দিয়েছে, তত কিন্তু দেশের জন্য মঙ্গলজনক হবে। এবং বিদেশে আপনি বলতে পারবেন এরকম একটি এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের বাহিনীকে আপনি ব্যান করেছেন। কাজে আমরা খুব দ্রুত ওই জায়গায় যেতে চাই। জি, এবং আমরা তো সেই স্যাংশনের ঘটনাও শুনেছি, কিন্তু সেটার যে কতটা কি কারণে এসেছে এখন সেটা কিছুটা প্রকাশিত হচ্ছে। এবং আপনি অনেক কিছু দেখতে চান, যেমন বললেন যারা হাস্যরস করেছে মানবাধিকার ইস্যুতে, এটা তো মানবাধিকার একদম ক্ষুণ্ণ হয়েছে, তাদের ব্যাপারে কেমন সিদ্ধান্ত দেখতে চান, এই আলাপ নিয়ে আমি আপনার কাছে ফিরবো। নূর খান, আপনার কাছে আসতে চাই, যে কথাটা আশরাফ কায়সার প্রমাণের বিষয়টা তুলেছেন, যে অপরাধীরা খুব দ্রুত ভিকটিম হবার একটা চেষ্টা করে, সেখানে এখনও আপনাদের এইখান থেকে যে তথ্য বেরিয়ে এসছে যে আইন প্রয়োগকারী সংস্থাগুলো এখনও প্রমাণ নষ্ট করে চলেছে, আপনাদের কাজে কিছুটা বাধার সৃষ্টি হচ্ছে, সেই জায়গায় আসলে কি বলবেন? প্রথমে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে কমিশনের কার্যক্রম অব্যাহত আছে এবং একটি জটিল কঠিন একটা অনুসন্ধান প্রক্রিয়ার মধ্যে আমরা আছি। সব বিষয় স্পর্শকাতর কিছু বিষয় আছে, যে বিষয়গুলি আমাদের যারা ভিকটিম তাদের বা ভিকটিমের পরিবার বা সাক্ষী যারা, তাদের সুরক্ষার ব্যবস্থা এখন পর্যন্ত আইন নেই। এরকম অবস্থায় এরকম একটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা আমি করতে অক্ষম। যতটুকু আমার পক্ষে সম্ভব আমি ঠিক ততটুকুই আলোচনায় আনব। যেমন ধরুন, আপনার কনস্টিটিউশন অনুযায়ী কোনোভাবে একটা মানুষকে নিপীড়ন করার কোনো সুযোগ নেই, অথচ আপনার কোনো না কোনো সরকারি দপ্তর এই স্থাপনাগুলির নকশার অনুমোদন দিয়েছে অথবা নকশা বহির্ভূত কাজ করেছে আপনারই কোনো ডিপার্টমেন্ট। আচ্ছা, এবং এই যে নকশা, এটা নতুন যতগুলি ব্যাটালিয়ান আছে র্যাবের, মানে নতুন স্থাপনা যারা করেছে প্রত্যেক জায়গায় আমরা এটা পেয়েছি। এটা এক। 2 নম্বর হচ্ছে, আগে যে সমস্ত জায়গায় ভাড়া নিয়ে অফিস করা হয়েছিল, কোথাও এপিবিএনের কাছ থেকে ভাড়া নিয়েছে, একটা ডিপার্টমেন্ট আরেকটা ডিপার্টমেন্টকে ভাড়া দিয়েছে, কোথাও পিডব্লিউডির জায়গা বা রোডস অ্যান্ড হাইওয়েজের জায়গা র্যাব নিয়ে সেখানে স্থাপনা গড়ে তুলছে। এবং প্রায় প্রত্যেকটা জায়গায় আমরা এই ধরনের স্থাপনা দেখেছি, যেটি কনস্টিটিউশনের যে কথাটা সেটাকে প্রতিটি ক্ষেত্রে, যে রাইটসের যে কথাগুলি আছে প্রতিটি ক্ষেত্রে তারা মানে বুড়ি আঙ্গুল বলবো না, লাথি দিয়েছে। সুতরাং কনস্টিটিউশনকে যারা এই অবস্থায় নিয়ে গেছে তাদের বিচারটা হওয়া উচিত, এক। 2 নম্বর হচ্ছে, পার্লামেন্ট সদস্যরা যখন হাস্য রহস্য করেছেন, পার্লামেন্টে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করেছেন, ওনারা তো ব্যস্ত ছিলেন ওনাদের গাড়ি কিভাবে, ভাতা কিভাবে বাড়াবেন, কিভাবে লুট করার জন্য সুযোগ সুবিধা পাবেন সেই দিকে। নিজের দলের কয়টা লোককে কোটায় চাকরি দিবেন, কয়টা লোককে আবার পার্লামেন্টে আনা যায় নারী কোটায়, এই সব নিয়ে ব্যস্ত ছিলেন। ফলে তারা জনগণের প্রকৃত সমস্যার দিকে নজর দেননি। প্রকারান্তরে এই নজর না দেওয়ার কারণে তারাও কিন্তু এক ধরনের অপরাধের সাথে যুক্ত, এটা কিন্তু আমাদের মেনে নিতে হবে। 2 নম্বর হচ্ছে, এখানে শুধু যে র্যাব তা না, এখানে র্যাবের ঘটনা আছে, ডিজিএফআইয়ের ঘটনা আছে, ডিবি এবং সিটিটিসির ঘটনা আছে, এবং আরও গোয়েন্দা সংস্থার কিন্তু ঘটনা আছে। আমরা পর্যায়ক্রমে চেষ্টা করছি এই বিষয়গুলি উন্মোচিত করতে। এখন পর্যন্ত যেটা আমরা দেখেছি যে এটাও একটা কৌশল ছিল, যে একটা বাহিনী একটা মানুষকে উঠিয়ে নিয়েছে, পরবর্তীতে তাকে আরেকটি বাহিনীর কাছে জিজ্ঞাসাবাদের জন্য বা নির্যাতনের জন্য হস্তান্তর করেছে, তারপর আবার আরেকটা গ্রুপের কাছে, আরেকটা বাহিনীর কাছে দেওয়া হয়েছে, তারা তাকে হত্যা করেছে অথবা গোপনভাবে আটকিয়ে রেখেছে। এই যে মানে একটা বাহিনীর সাথে আরেকটা বাহিনীর ইন্টারলিঙ্কড, এটা যেমন আছে, পাশাপাশি আরেকটা জিনিস আমরা দেখেছি, কারো কারো ক্ষেত্রে বাংলাদেশ থেকে পার্শ্ববর্তী দেশে এদেরকে চালান করে দেওয়া হয়েছে। ওখানে কাউকে পাসপোর্ট আইনে আটক করা হয়েছে, কাউকে জঙ্গি সন্দেহে আটক দেখা হয়েছে, বা কারো বিরুদ্ধে ওই অভিযোগ এনে বিচার কাজ পরিচালনা করার চেষ্টা হচ্ছে। তার মানে কি, আমাদের সাথে পার্শ্ববর্তী দেশের সাথে এই যে গুমের যে ব্যাপারগুলো, আপনি দেখেন সালাউদ্দিন সাহেবের কেস তো স্পষ্ট, কাজলের কেস স্পষ্ট, সাংবাদিক, তারপরে
আমাদের ওই যে আইসিটি মামলায় যিনি সাক্ষী ছিলেন ওনাকে তো পাওয়া গেল ভারতের দমদম কারাগারে। এর বাইরে কিন্তু আমাদের কাছে আরও অনেক অভিযোগ আছে। তো এই জিনিসগুলো না প্রথমে আমরা কিন্তু এই জিনিসগুলো বুঝতে পারতাম তাহলে না। এক বাহিনী গ্রেফতার বা গুম করে অন্য বাহিনীর কাছে যেমন ভিকটিমকে হস্তান্তর, আবার পার্শ্ববর্তী দেশেও এই দেয়া ঘটনাগুলি হয়েছে, আছে। তখন সেখানে অবৈধ অনুপ্রবেশ দেখানো হয়েছে। আমি বা তার বিরুদ্ধে ওখানে একটা আলোচনা নিয়ে নিঃসন্দেহে আবারও আপনাদের কাছে ফিরবো, বিরতি নিয়ে ফিরি। সম্মানিত দর্শক, আপনার মত আয়োজনে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সাথেই থাকবেন, ফিরবো শীঘ্রই। সম্মানিত দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি আপনার মত অনুষ্ঠানের আজকের যে আয়োজন সেখানে। এবং আপনারা নিঃসন্দেহে যারা এতক্ষণ আমাদের সাথে আছেন জানেন আজকে কথা বলছি গুমের নেপথ্যে এই শিরোনামে। আশরাফ কায়সার, আপনার কাছে আমি একটু ফিরি এ পর্যায়ে, এবং যেটা আমরা আগেও আলাপ করেছি সেই জায়গাটা থেকে একটু তুলে ধরতে চাই। মাননীয় প্রধান উপদেষ্টাকে এখানে অনুরোধ করা হয়েছে তিনি যেন আয়নাঘর পরিদর্শন করেন, তাহলে যারা ওখানে ভিকটিম তারা কিছুটা তাদের সুরক্ষা নিশ্চিতের ক্ষেত্রে বা সঠিক বিচার পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি আশ্বস্ত হবেন। কতটা হবেন আসলে? দেখুন, আমি অবাক হয়েছি যে প্রধান উপদেষ্টা এখনও আয়নাঘর পরিদর্শন করেননি। আপনি সিরিয়াতে দেখুন, সরকার পতনের বা সরকার পালিয়ে যাওয়ার পরে 3 দিনের মধ্যে কিন্তু তারা ওই সিরিয়ার আয়নাঘরগুলো যেখানে গুম খুন করা হয়েছে, মানুষকে আটকে রাখা হয়েছে, সেটি কিন্তু ভিডিও ফুটেজ আপনি দেখতে পেয়েছেন, সেটির অডিও আপনি শুনতে পেয়েছেন, সেটির স্টিল ছবি আপনি দেখতে পেয়েছেন। আমি সেদিন নিউ ইয়র্ক টাইমসে দেখলাম যে দামেস্কের ওই কুখ্যাত কারাগারের ভেতরের দৃশ্য। আমরা 100 দিন পরে কেন ভিডিও ফুটেজ এখনও পেলাম না আয়নাঘরের? কেন আমরা স্টিল ছবি পেলাম না? কেন প্রধান উপদেষ্টা ওখানে গেলেন না? দেখুন, ওই যে 15 বছরের কথা বলছি, যারা 15 বছরের নির্যাতনকে বুঝবেন না তারা 15 দিনের বিপ্লব বুঝতে পারবেন না। কাজেই এই পাটাতনটি তৈরি হয়েছে ওরকম একটি ভয়ঙ্কর নির্যাতনের উপরে। কাজেই আমি আশা করি প্রধান উপদেষ্টা যাবেন। আরও একটা কথা বলি, আমাদের সমাজে সবচেয়ে স্পর্শকাতর বিষয় হয়েছে কোনো মানুষের গুম হয়ে যাওয়া। আপনি না পারছেন মেনে নিতে যে উনি মারা গেছেন, না পারছেন মেনে নিতে যে উনি জীবিত আছেন। কোনো কর্তৃপক্ষ আপনাকে বলছে না উনি কোথায় আছেন। 8 বছর ধরে আপনি জানছেন না আপনার প্রিয়জন কোথায় আছে। তারপরে ব্যাংক অ্যাকাউন্ট চালাতে পারছেন না, সম্পত্তি হস্তান্তর করতে পারছেন না। সমাজে আপনি গুম হয়ে যাওয়া মানুষের স্ত্রী কিংবা স্বামী হিসাবে থাকছেন। কি ভয়ঙ্কর একটি সামাজিক নির্যাতন আপনি চিন্তা করেন। এই কারণে কিন্তু আমি মনে করি অনেক ভিকটিম পরিবার কিন্তু এখনও কমিশনে যায়নি, কেননা তারা মনে করতেছে যে এই পরিবর্তন কি দীর্ঘস্থায়ী হবে, নাকি এই পরিবর্তনের পরে আবার সেই অপশাসন আতঙ্ক কাজ করছে। দেখুন, এমনকি কমিশনের সদস্যদের মানসিক স্বাস্থ্য নিয়ে আমি কিন্তু চিন্তিত, কেননা যারা খুন করেছেন, যারা গুম করতেন, যারা অত্যাচার করতেন, তারা কোন প্রজাতির মানুষ এটা আমাদের জানতে হবে। কিন্তু এই যে স্বাভাবিক সুস্থ মানুষ, আমাদের শুনতেও কিন্তু খারাপ লাগছে যে আড়াই ফিট ঘরে, 3 ফিট ঘরে, 4 ফিট ঘরে পয়ঃনিষ্কাশনের পাশে একটা মানুষকে 7 বছর, 8 বছর, 2 বছর, 2.5 বছর থাকতে হয়েছে। এইটির শাস্তি আপনি কিভাবে নির্ধারণ করবেন? শোনেন, আমাদের ফৌজদারি অপরাধ করলে কিছু শাস্তি হয়, দেওয়ানি অপরাধ করলে কিছু শাস্তি হয়। গুম খুন বিনা বিচারে হত্যার শাস্তিটি কি? প্রয়োজন হলে আমাদের আইন সংশোধন করে এই শাস্তি নিশ্চিত করতে হবে। কেননা আপনি ভিন্ন মতের রাজনীতিকে বলেছেন সন্ত্রাসবাদ, আপনি ভিন্ন মতের রাজনীতিকে বলেছেন জঙ্গিবাদ। গত সরকারটি জঙ্গিবাদের সাজানো নাটক করেছে। দেশে এত কোনো জঙ্গি ছিল না। তারা আপনি খেয়াল করেছেন কিছুদিন পরপর নরসিংদীতে একটি বাড়ি ঘেরাও, কল্যাণপুরে বাড়ি ঘেরাও, নারায়ণগঞ্জে বাড়ি ঘেরাও, তারপরে জঙ্গিদের লাশ বেরিয়ে আসতেছে। এই জঙ্গি কারা? এই জঙ্গি আওয়ামী লীগের সৃষ্টি করা জঙ্গি। এই জঙ্গি বেনজিরের, হারুনের, মনিরুলের সৃষ্টি করা, জিয়াউল হাসানের সৃষ্টি করা, তারেক সিদ্দিকীর সৃষ্টি করা। জঙ্গিবাদ দিয়ে সরকার পশ্চিমা বিশ্বের কাছে দেখিয়েছে যে আমি ক্ষমতা থেকে সরে গেলে দেখো কারা ক্ষমতা নিবে। তারা ভয়ঙ্কর, তারা আফগানিস্তান, তারা পাকিস্তানের ট্রেন্ড, এগুলো সব বানানো গল্প। এবং জঙ্গিবাদের বাণিজ্য হয়েছে। একজন মানুষকে ধরে বলা হয়েছে আপনাকে জঙ্গি বলে গুম করা হবে, আপনি কত টাকা দিবেন। এবং র্যাবের প্রধান স্বীকার করেছেন তারা আয়নাঘর সৃষ্টি করেছেন, তারা মানুষকে গুম করতেন, তারা মানুষকে হত্যা করতেন। এই দেখানোটা কি পশ্চিমা বিশ্বকে বেশি দেখিয়েছে না পার্শ্ববর্তী দেশ ভারতকে? কোনটা? দুটি। সরকারটি অবৈধ ছিল এবং সরকারটি 15 বছর আপনার অবৈধভাবে ক্ষমতায় ছিল, নির্বাচন করেনি, সরকারটিকে কেউ ভোট দেয়নি। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে আপনি সরকার প্রধান কি করে হন? আপনাকে কেউ ভোট দেয়নি। পাশের দেশ আপনাকে বলেছে আপনি নির্বাচিত, যে কারণে পাশের দেশ এখন অসন্তুষ্ট এই পরিবর্তিত পরিস্থিতিতে। কেন পশ্চিমা বিশ্বের কথা বললাম? তারাই তো মানবাধিকার নিয়ে প্রশ্ন তোলে যে তাদের দেশে ভোট হচ্ছে কিনা, মানুষ
আইনের আশ্রয় পাচ্ছে কিনা, বিরোধী মতকে দমন করা হচ্ছে কিনা, ইত্যাদি ইত্যাদি। এই জন্য সরকারটি পশ্চিমা বিশ্বের জন্য সাজানো নাটক করত কয়েকদিন পর পর। এখন কোথায় গেল জঙ্গিবাদ? তার মানে হচ্ছে যে এটি বানানো ছিল, এটি সাজানো ছিল। জঙ্গিবাদ শেখ হাসিনার আঁচল থেকে উত্থিত হয়েছিল, বাস্তবায়ন করেছিল বেনজিররা, হারুনরা, মনিরুলরা। তার মানে দেশকে একটি বিশ্বের কাছে দেখুন ইমেজের জায়গায় কোথায় দাঁড় করানো হয়েছিল। আপনি আমি সাধারণ নাগরিকরা আজকে পৃথিবীর কোথাও গেলে আমাদের জঙ্গিবাদের দেশ মনে করা হতো ওখানে ইসলামী জঙ্গিরা ক্ষমতা নিয়ে নিবে যে কোনো সময়। শেখ হাসিনা 41 সাল কিংবা আরও পরবর্তী অনেক সময় ক্ষমতায় থাকতে চেয়েছেন এই ধরনের কারসাজি করে, নিজের জনগণকে হত্যা করে। এবং আমরা দেখুন সমাজের যারা সুস্থ মানুষ, যারা সৃজনশীল মানুষ, যারা ক্রিয়েটিভ কমিউনিটি, যারা গণমাধ্যমের সাথে আছে, তারাও যদি সেই ফ্যাসিজমের পার্ট হয়ে যায় তখন ওই সমাজটি কত কঠিন সময় পার হয়। আমরা 16 বছর সেটি পার হয়েছি। এই সব ব্যক্তিবর্গ যারা ফ্যাসিজমের সহযোগী হয়েছে, যারা ভোটহীন বিকেলবেলা গণভবনে চা চক্রে অট্টহাসি করেছেন, তাদেরকে ধরে এনে জানতে হবে তার অসুস্থতার কারণ কি। কেননা দেখুন তাদের দ্বারা অনেক মানুষ ইনফ্লুয়েন্সড হয়। তাদেরকে এখন আটক করা হলে বলা হয় নাটকের একটা লোককে আটক করা হয়েছে, একজন সাংবাদিককে আটক করা হয়েছে। একদমই তা না, বলতে হবে একজন সম্ভাব্য অপরাধীকে আটক করা হয়েছে। তাহলে যোগসূত্র কতটা ছিল, যোগসূত্র অত্যন্ত গভীর ছিল, সেটি আমরা বের করতে পারবো। দেখুন এটি একটি নেক্সাস তৈরি হয়েছিল যে আপনি গণমাধ্যমে কাজ করেন, আপনি মিলিটারি ইন্টেলিজেন্সে আছেন, আপনি ডিজিএফআইতে আছেন, আপনি পুলিশে আছেন, আপনি প্রধানমন্ত্রীর গণভবনে আছেন এবং আপনি একজন ব্যবসায়ী। এরকম 6-7টি গ্রুপ নেক্সাস তৈরি করে বাংলাদেশ রাষ্ট্রকে মাফিয়া স্টাইলে পরিচালনা করত। নিঃসন্দেহে। এবং আপনি যেটা বললেন সেই তদন্ত যদি হয় এবং তদন্ত রিপোর্ট একদম জনসম্মুখে চলে আসে, তাহলে সাধারণ মানুষ বলতে পারবে না একজন অভিনেতাকে আটক করা হয়েছে কিংবা একজন সঙ্গীত শিল্পীকে আটক করা হয়েছে। অভিনেতা বা সঙ্গীত শিল্পী তার পেশাগত পরিচয়, দেখুন তার অপরাধের পরিচয়টা কি। আমাদের এখন বিভিন্ন ব্যক্তির অপরাধের পরিচয়টা বের করে তাকে ওই পরিচয়ে ডাকতে হবে যে উনি গুমের এরকম লোক, অথবা উনি বিনা বিচারে হত্যার মানুষ। বিভ্রান্তি দূর হবে সাধারণ মানুষের মধ্যে থেকে। নূর খান, আপনার কাছে আসতে চাই, একটি সুপারিশ তদন্ত কমিশনের পক্ষ থেকে যেটা করা হয়েছে, এইখানে একটু জেনে নিতে চাই আমাদের সাধারণ মানুষের জন্যই, সাধারণ দর্শকের জন্য, যে বিলুপ্তি, বিশেষ করে র্যাবের কথা বলা হয়েছে, একটি বাহিনীর বিলুপ্তির কথা, কিন্তু এই যে সুপারিশ, অনেকগুলো বাহিনী তো জড়িত রয়েছে এবং আপনাদের তদন্ত রিপোর্ট থেকে যতটুকু আমরা জানতে পেরেছি ভিকটিম আবার হাত বদল হতো, মানে হস্তান্তর করা হতো। মানে তাহলে কতগুলো বাহিনীকে বিলুপ্ত করতে হবে বা করার মধ্য দিয়ে সমাধান আসবে কিনা? প্রথম একটা জিনিস বলে নেন, সেটা হচ্ছে আমি এই প্রথম সম্ভবত গুম কমিশনের পরিচয়টা দিলাম। এর আগে কখনো গুম কমিশনের পরিচয়ে আমি কথা বলিনি, এটা আগে জানলে আমি একই কথা বলতাম। তো আসলে গুম কমিশনে আমরা 5 জন আছি, এটা একটা টিম ওয়ার্ক এবং সেখানে আমাদের প্রেসিডেন্ট আছে জনাব মঈনুল ইসলাম চৌধুরী। আমরা সবাই সম্মিলিতভাবে পুরো কাজটা করছি এবং এখানে প্রেসিডেন্টের নির্দেশনা প্লাস আমাদের মতামত সব কিছু মিলেই কিন্তু এই কাজটা এগিয়ে যাচ্ছে এবং আমরা আশাবাদী যে যে দায়িত্ব আমাদেরকে দেয়া হয়েছে আমরা সম্মিলিতভাবে সেই দায়িত্ব মানে সফলভাবে সমাপ্ত করতে পারব। এখন আপনি যে জিনিসটা বলছেন, আমাদের একটা সুপারিশ ছিল র্যাব বিলুপ্তির। আপনার প্রশ্নের ভিতর দিয়ে আসছে যে অন্যান্য বাহিনী যুক্ত থাকলেও তাদের কথা কেন বললাম না। খুব স্পষ্ট, র্যাবের ভিতরে দেখেন, র্যাব জনগণের ভিতর জনগণের কাজগুলো করতে চাচ্ছিল, যেখানে জনগণের সাথে কাজ করার ক্ষেত্রে একটা নৈতিক অবস্থান হচ্ছে জনগণকে সেবা দেওয়া। এটা কিন্তু জনগণকে সেবা দেওয়ার কথা, পুলিশ বাহিনী কিন্তু জনগণকে সেবা দেওয়ার কথা। ব্যত্যয় আছে, অনেক কিছু আছে, তারপরও তারা জনগণের সাথে যে আচার আচরণ করে তাদের কিন্তু কিছুটা হলেও জবাবদিহিতা, স্বচ্ছতা ছিল। আপনি চাইলে থানায় ঢুকতে পারতেন, কিন্তু আপনি চাইলে র্যাবের কোনো ব্যাটালিয়ান কোনো সিপিসিতে ঢুকতে পারবেন না, ওর গেট বন্ধ। আসেন, 2 নম্বর হচ্ছে আমাদের দৈনন্দিন প্রয়োজনে আমরা পুলিশের কাছে যাচ্ছি, পুলিশকে সেইভাবে ট্রেন আপ করা হচ্ছে। এখানে দুর্নীতি একটা বড় ধরনের বা দলবাজি একটা বড় ধরনের সমস্যা, কিন্তু র্যাবের সমস্যাটা হচ্ছে পুরা জিনিসটাই হচ্ছে সামরিকীকরণ করা। সামরিক বাহিনী আমি খারাপ বলছি না, সামরিক বাহিনী আমাদের দরকার হচ্ছে শত্রুর মোকাবেলার জন্য, প্রতিরোধ করার জন্য, শত্রুকে আক্রমণ করার জন্য এবং এইখানে শত্রু দেখামাত্র গুলি করে দেওয়ার জন্য।
সেই কাজটি তো জনগণের সাথে করার সুযোগ নেই। আপনি র্যাবকে এমন স্ট্রাকচার দিয়েছেন যেখানে সেনাবাহিনীর উপস্থিতি কি পয়েন্টগুলিতে সবচেয়ে বেশি। অর্থাৎ দেখেন, র্যাবের ডিজিটা কিন্তু আসলে অলংকারিত একটা পোস্ট। ওইখানে মূল ফাংশনটা করছে আপনার ইন্টেলিজেন্স উইং, র্যাব ইন্টেলিজেন্স উইং, ওইটার দায়িত্বে যিনি থাকেন তিনি অনেক ক্ষমতাধর। আর একটা পোস্ট আছে এডিজি অফস, এডিশনাল ডিরেক্টর, এডিজি, এডিশনাল ডিজি অপারেশন, এডিশনাল ডিজি অপারেশন। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পদ, এবং আমরা দেখেছি এই দুইটা পদের লোক সরাসরি সামরিক উপদেষ্টা যিনি থাকেন প্রধানমন্ত্রী তার সাথে যোগাযোগ করতে পারেন, প্রয়োজনে প্রধানমন্ত্রীর সাথেও যোগাযোগ করার এখতিয়ার বা অ্যাক্সেস আছে। এবং সেটা নেই ডিজি, আবারও বলছি, এটা অলংকৃত একটা অলংকার ধরে নেন, এবং এই জন্যই কিন্তু পুলিশ থেকে ওখানে দেয়। এইখানে এই জায়গাটিতে আমরা জবাবদিহিতার অভাব দেখেছি, স্বচ্ছতার অভাব দেখেছি, এবং নির্বিচারে বর্বরোচিত ঘটনাগুলো আমরা দেখেছি। 2 নাম্বার হচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব, এটার ভিতর সামরিক যে কালচার সেটার প্রবেশ ঘটেছে, ফলে সেবামূলক যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে দুর্বল। একটা হচ্ছে জবাবদিহিতার অভাব, স্বচ্ছতার অভাব, আরেকটা হচ্ছে খুবই শক্তিধর, এবং যারা যে কোনো প্রয়োজনে ক্ষমতার কেন্দ্রবিন্দু পর্যন্ত অ্যাক্সেস আছে, এবং তাদের নির্দেশনা বাস্তবায়ন করতে পারলে নিজেদেরকে ধন্য মনে করেছে। এটা পুলিশের ভিতরও কিছু অফিসার এই কাজগুলো করেছে, করে নাই তা না। আপনি চাইলেই কিন্তু পুলিশের যে কোনো স্থাপনায়, থানা তো হচ্ছে মূল, এখানে আপনি যেতে পারেন, কিন্তু র্যাবের একটা ব্যাটালিয়নে আপনার ঢুকতে হলে পারমিশন লাগবে, ঢুকতে পারবেন না, বাধা আসবেই। আর এই কারণেই আমরা আসলে র্যাবকে বিলুপ্ত করা, কারণ একটা খুনি বাহিনী রাখার তো কোনো যুক্তি আমরা দেখি না। যে বাহিনীটি আপনার জিডিও করছে না, যে বাহিনী আপনার পাহারার যে নিত্য একটা অসুবিধায় পড়লে, একদম স্পষ্ট করলেন যে যার সাথে সাধারণ মানুষের কোনো ধরনের সংযোগ থাকবে না, সাধারণ মানুষ তার কাছে কিছু জানতে চাইতে পারবে না, সেই বাহিনীটার কোনো জবাবদিহিতার আওতায় আসবে না, এই সব কারণে আমরা, সেই কারণে আপনারা এই সুপারিশটা করেছেন। আরেকটা জিনিস আমি একটু বলি, এটা আমার খুব এই মিনিটটার ভিতরে একটু শেষ করি, সেটা হচ্ছে ইতিমধ্যে আমরা দেখেছি যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া হয়েছে কৃতকর্মের জন্য ভিকটিম পরিবার এবং দেশবাসীর কাছে, এবং তারা বলছে যে ক্ষমা চাওয়া মানে এইটাই না, তাদের যারা অপরাধ করেছে তাদের বিচারের মধ্য দিয়ে ক্ষমাটা চাচ্ছে তারা। আমার কথা হচ্ছে এটা যদি প্রকৃতপক্ষে হৃদয়ের ভিতর থেকে তাদের উপলব্ধি হয়ে থাকে, তাহলে তারাই হচ্ছে সেই মানুষ যারা তার বাহিনীর ভিতর কারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, কিভাবে কোন নথিপত্রে এই জিনিসগুলি জানা যাবে, সব তাদের কাছে জানা। আর যদি জানা না থাকে কারা এগুলি ডিস্ট্রয় করেছে সেইটা তারা বলতে পারেন। এই কাজগুলো করে তারা অনতিবিলম্বে কমিশনের কাছে হস্তান্তর করেন তথ্য এবং উপাত্ত এবং দালিলিক প্রমাণ। আর দেশবাসীর কাছেও আমার একটা আবেদন থাকবে, অনেক জায়গায় সিসিটিভি ক্যামেরা আছে, 5 বছর আগে ঘটে যাওয়া একটা ঘটনা যদি আপনার বাড়ির সিসিটিভি ক্যামেরায় থাকে সন্দেহজনক যে উঠিয়ে নিচ্ছে বা কিছু, তারা যেন সেটা গুম কমিশনকে দেয়, সেই তথ্যগুলো দিয়ে সাহায্য করে। আমার আজকে একেবারেই শেষ, আশরাফ কায়সার আপনাকে ছোট্ট করে শুনে শেষ করতেই হবে। দেখুন, এই নূর খান যে কথাগুলো বললেন তার কোনো বিকল্প নেই। বাহিনীগুলোকে নিশ্চিত করতে হবে তারা তাদের কৃতকর্মের সাথে কারা যুক্ত ছিলেন এই তথ্য কমিশনকে জানাতে, এবং জনগণকে নিশ্চিত করতে হবে আপনার হাতে যা সাক্ষ্য প্রমাণ রয়েছে নির্ভয়ে আপনি কমিশনকে জানাবেন। আপনি একটি কথা বলছিলেন যে পার্শ্ববর্তী দেশের আদান প্রদানের সম্পর্কটি কী, এটি আমরা এই বাহিনীগুলোর কাছ থেকে জানতে চাই, এবং যেই 3টি উদাহরণ উনি দিলেন এই প্রত্যেকটি উদাহরণকে আমরা বিশ্লেষণ করে দেখতে চাই কি করে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের সাথে আরেকটি গণতান্ত্রিক রাষ্ট্রের বাহিনীর এই সম্পর্ক। হ্যাঁ, সুখরঞ্জন বালির ঘটনা, আপনি সালাউদ্দিন বিএনপি নেতা তার কথা বলছিলেন, আমাদের সাংবাদিকের কথা বলছিলেন। দেখুন, এটি আমাদের যত আপনি ভেতরে যাবেন বাংলাদেশ রাষ্ট্র তত ভেসে উঠবে, কারণ আমরা নিমজ্জনের শিকার হয়েছিলাম।
আমরা আপনার নৈতিকভাবে নিচে নেমে গেছিলাম এবং আমরা গণতান্ত্রিকভাবে নিচে নেমে গেছিলাম ফ্যাসিজমের শিকার হয়ে। একটি গণতান্ত্রিক দেশ এবং আমার মনে হয় আমাকে শেষ করতে হবে, আমার আজকে মনে সেটা হয় সময় হচ্ছে পাচ্ছি যে না। সমস্ত বাহিনী বা সংস্থা এই ধরনের ঘটনার সাথে যুক্ত ছিল তাদের উচিত ভয় না পেয়ে সততার সাথে সত্য সেই স্বীকার আহ্বান করা, আপনি ক্ষমা জানিয়েছেন, চাওয়া এবং সাহায্য একেবারে করা। সেই বাহিনীর কথাও বললেন, সাধারণ মানুষের কথাও বললেন, সবাই যেন তথ্য দিয়ে সহযোগিতা করে। আমি আজকে এখানেই আয়োজন শেষ করছি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নূর খান আপনাকে এবং আশরাফ কায়সার আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের আয়োজন এখানেই শেষ করছি। এই সমস্ত আরও যত ধরনের তথ্য আছে আমরা যখনই পাবো নিঃসন্দেহে তা নিয়ে আলোচনা করব আপনার মতো অনুষ্ঠানে। সেই পর্যন্ত ভালো থাকুন।